সবাইকে শুভেচ্ছা। আমাদের শনিবারের বিশেষ লাইভ অর্গাননের বিজ্ঞান ভিত্তিক আলোচনা, সত্যিকার অর্থে অর্গাননের স্বরূপ, সেই লাইভটিতে আজকে আমি উপস্থিত হলাম এবং বরাবরের মতোই আমি একটু শেয়ার করে নিচ্ছি আমার টাইম লাইনে। সেই সাথে আপনাদেরকে অনুরোধ করব, আসলে সাউন্ড নিয়ে একটি ঝামেলা থাকায় আমি কিন্তু বিভিন্নভাবে একটু পরীক্ষা নিরীক্ষা করতে হচ্ছে আমাকে, যে কোনভাবে প্রেজেন্টেশন করলে ভিজুয়াল এবং সাউন্ডটা সবচাইতে সুন্দরভাবে আসবে। আমি কিন্তু কাজে আমি অনুরোধ করব যে আমার শব্দ ঠিক মতো শোনা যাচ্ছে কিনা এবং ভিজুয়াল ঠিক আছে কিনা, এগুলো একটু আপনারা অনুগ্রহ করে জানাবেন। আমি একটু জাস্ট শেয়ার করে নিচ্ছি এবং আমি অনুরোধ করব আপনারাও যতটুকু সম্ভব মানুষের কাছে শেয়ার করবেন। ওকে, আমি একটু শেয়ার করে নিলাম এবং এরপরের কথা হচ্ছে, এটা একই সাথে আমাদের যে সপ্তম ব্যাচ আছে তাদের অর্গাননের সরাসরি ক্লাস। তো আমি জানি যে এর আগের 5টি ক্লাস আপনারা হয়তো অনেকেই মিস করেছেন স্বাভাবিকভাবে, কারণ আমাদের তো আসলে সপ্তম ব্যাচের যাত্রা শুরু হলো সবে মাত্র। তো কাজেই তাদেরকে আমরা পরবর্তীতে সেগুলো প্রোভাইড করবো, দুশ্চিন্তার কোনো কারণ নেই। তাছাড়াও আমি বলবো যে আপনার সেগুলোর পরে অর্থাৎ আজকে থেকে শুরু করায় আপনাদের যে খুব বেশি সমস্যা হবে ব্যাপারটা তা নয়। এর কারণ হচ্ছে সত্যিকার অর্থে যে সায়েন্টিফিক ডিসকাশন যা আছে সেগুলো খুব জোরদারভাবে আসলে এখন থেকে শুরু হবে। প্রিলিমিনারি যে অ্যাফোরিজমগুলো আমি ডিসকাস করেছি সেখানে কিছু ব্যাপার তুলে ধরেছি, কিন্তু সত্যিকার অর্থে যে সুগভীর ব্যাপারগুলো আমাদের বুঝতে হবে, বর্তমান বিজ্ঞানের আলোকে অর্গাননকে যেভাবে আমাদের অনুধাবন করতে হবে সেগুলো কিন্তু আসলে মিস করেননি আপনারা, সেগুলো এখন শুরু হবে। তো আমি আজকে আমাদের অ্যাফোরিজম 7 আলোচনা করার কথা। গত ক্লাসে আমরা অ্যাফোরিজম 6 পর্যন্ত আমরা গিয়েছি, আজকে আমাদের 7 আলোচনা করার কথা। আমি অ্যাফোরিজমটি একটু বের করে নিচ্ছি এবং এরপর আমি আমার আলোচনা শুরু করছি এবং সেই সাথে এটাও বলে নিচ্ছি, আমরা এই ক্লাসটি করি ও রেইলির অনুবাদ থেকে। কাজে এই গ্রন্থটি আপনাদের লাগবে, কারণ এটা অর্গাননের সবচাইতে ত্রুটিহীন অনুবাদ। হ্যাঁ, কাজে এটা আপনাদের লাগবে এবং এর অনুবাদও আপনারা পেয়ে যাবেন আশা করি। আর খুব বেশি দিন লাগবে না, অলরেডি ব্যাপকভাবে কাজ এগিয়ে গিয়েছে এবং আমরা সেটা দেখে ইনশাল্লাহ আলোচনা করব। তো আগে আমরা দেখব যে অ্যাফোরিজমটিতে কি বলা আছে, তারপর আমরা সেখানে আরেকটু গভীরভাবে বোঝার চেষ্টা করবো যে অ্যাকচুয়ালি হানিম্যানের কথাটুকু আমাদের বুঝলেই হবে। এরপর আমার যে কথা থাকবে বর্তমান বিজ্ঞানের আলোয় 250 বছর পরে আজকে আমরা অর্গাননকে বর্তমানের বিজ্ঞানের আলোকে কিভাবে দেখতে পারি সেটা তো আপনি ডিফারেন্সিয়েট করতেই পারবেন। এটা কোনো ব্যাখ্যা নয়, কোনো ভাষ্য নয়, জাস্ট আমি বলবো হানিম্যানের মূল কথাটিকে যদি আপনি বুঝতে পারেন আরো 250 বছর পরে আজকে আমি যে কথাগুলো বলবো সেগুলো কিন্তু থাকবে না। আজকের বিজ্ঞানের আলোকে আমি যে কথাগুলো বলবো সেগুলো কিন্তু 250 বছর পরে আপডেট হবে, কিন্তু হানিম্যানের কথা কিন্তু একইভাবেই থাকবে। এটা প্রাকৃতিক সত্য, ইউনিভার্সাল রুলস। কাজে আমাদের সবসময় আমাদের পাইভোটাল পয়েন্ট হবে হানিম্যানের কথা, এটা কিন্তু ভুললে চলবে না। অ্যাকচুয়ালি সেই কথা থেকে সরে যাওয়া জরুরি, কিন্তু আমাদের আসলে এত ধরনের প্রবলেম, কনফিউশন, সেক্ট, নানান ধরনের প্রবলেম রাইজ করেছে। তো হানিম্যান 7 নম্বর অ্যাফোরিজমের মূল কথাটি কি সেটা আগে বলে নিচ্ছি, মানে মূল শিক্ষা। দ্য টোটালিটি অফ সিমটমস along with the patient's circumstances and any contingent miasm, এটা হচ্ছে ব্র্যাকেটে along with, মানে যেখানে হানিম্যান বললেন the totality of symptoms, ব্র্যাকেটে along with the patient's circumstances
and any contingent miasm cases of disease where there is no obvious cause to be removed. অর্থাৎ এই পুরো ব্যাপারটি একটু বুঝে নিলে তারপর আমাদের সুবিধা হবে। আবার যারা মিস করেছেন তাদেরও একটু এই ব্যাপারটি জানা দরকার। তার আগে আমি বলছি, অন্যান্য দিনে তো সাউন্ড নিয়ে অনেক সমস্যা থাকে, আজকে আপনারা সাউন্ড নিয়ে কোনো অসুবিধা অনুভব, আচ্ছা আজকেও সাউন্ড নিয়ে প্রবলেম আছে, আসলে ফ্যান চলছে বলে হয়তো বা এই প্রবলেমটা হচ্ছে, না হলে আজকে সাউন্ড নিয়ে তো ঝামেলা হওয়ার কথা না। যাই হোক, আমি ট্রাই করি। হানিম্যান বলছেন, আমরা যখন একটি কেসে টোটালিটি অফ সিমটমসটা পাবো, আমরা যখন একটা কেসে টোটালিটি অফ সিমটমস পাবো এবং সেই টোটালিটি অফ সিমটমসকে চিন্তা করতে হবে পেশেন্টের সারকামস্ট্যান্সেস। এই সারকামস্ট্যান্সেসের কথা কোথায় বলা হয়েছে আমরা আলোচনা করে এসেছি অ্যাফোরিজম পাসে, যেখানে কি উল্লেখ করা হয়েছিল, যেখানে উল্লেখ করা হয়েছিল যে আমরা যখন একজন পেশেন্টকে দেখব এবং ইনভেস্টিগেশন করব, সেখানে তার বডি কনস্টিটিউশন, তার মেন্টাল ইমোশনাল ক্যারেক্টার, তার পেশা অকুপেশন, তার জীবনযাত্রা এবং অভ্যাস অনভ্যাস, লাইফস্টাইল অ্যান্ড হ্যাবিট, এবং ঘরের এবং বাইরের যে সম্পর্কগুলো আছে খুব গুরুত্বপূর্ণ, এবং বয়স, সেক্সুয়াল ফাংশন ইত্যাদি ব্যাপারগুলোকে আমাদের বিবেচনা করতে হবে। হানিম্যান কিন্তু এটা আমাদের শিখিয়েছেন অ্যাফোরিজম পাসে। তাহলে আমরা টোটালিটি অফ সিমটমসকে বিবেচনা করতে গেলে এই বিষয়গুলো সহ বিবেচনা করব। এবং সেই সাথে তিনি বলছেন যে অ্যানি কন্টিজেন্ট মায়াজম, অর্থাৎ ব্যক্তির সাথে তার সাউন্ডের প্রবলেমটা দূর করতে চাইলে এখন আচ্ছা ঠিক আছে, দেখা যাক। আপাতত সাউন্ড কম থাকলে একটু আপনারা একটু বাড়িয়ে, ভয়েস বাড়িয়ে একটু শুনুন, বা কারো স্পিকার থাকলে, কারো হেডফোন থাকলে একটু কষ্ট করুন আজকে। এরপর আমি এটা ব্যবস্থা করব। এখন যদি এটা বন্দোবস্ত করতে যাই, আলোচনার ফ্লুয়েন্টটা নষ্ট হয়ে যাবে। তো যে প্রসঙ্গটি নিয়ে কথা বলছিলাম, অ্যাকচুয়ালি এই কন্টিজেন্ট মায়াজম, আমি আগে একদিন ধারণা দিয়েছিলাম যে মায়াজম নিয়ে আমরা বিস্তর আলোচনা করব, এবং যেদিন আমি মায়াজম নিয়ে কথা বলবো সেদিন মায়াজম নিয়ে আপনাদের সমস্ত কনফিউশন দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। মায়াজম নিয়ে আলাদা একটা ক্লাস করব, একদিনের লাইভ করব, এবং সেটা আপনাদের জন্য যথেষ্ট হবে আমি মনে করি। তো কাজেই সেই মায়াজমের হানিম্যানের সেই অ্যাফোরিজমগুলো আসুক, তখন আমরা ব্যাপারটি দেখব ইনশাআল্লাহ। তো তার আগে বর্তমানে শুধু ধারণা রাখার জন্য আপনারা মনে রাখুন যে একজন মানুষ তার বংশের থেকে রোগের প্রবণতা নিয়ে জন্মাতে পারে। বংশের থেকে যে রোগের প্রবণতাগুলো নিয়ে জন্মায়, আবারও বলছি এইটুকু মনে রাখলেই যথেষ্ট, বংশের থেকে রোগের যে প্রবণতাগুলো নিয়ে জন্মায়, অর্থাৎ জেনেটিক প্রিডিসপোজিশন, এটাই মায়াজম। এবং যেমন একটা উদাহরণ দিয়ে বোঝালেই আপনারা বুঝবেন খুব সহজেই। আমরা দেখি কি টিউবারকুলার মায়াজমে কি হয়, ঘন ঘন ঠান্ডা লাগার প্রবণতা আমরা দেখি। এই যে ঘন ঘন ঠান্ডা লাগার প্রবণতা, এটা দেখেই তো আমরা বুঝি জন্মসূত্রে বাচ্চা জন্মের পরের থেকে অ্যাডেনয়েডের বৃদ্ধি হয়ে গিয়েছে, 15 দিন যেতে না যেতেই বারবার ঠান্ডা লাগে। এই যে সিচুয়েশন, এটা দেখে কিন্তু আমরা বুঝি যে টিউবারকুলার মায়াজমের অন্তর্ভুক্ত। তো ঠিক আছে, মায়াজমেটিক চিন্তা যদি আপনাদের কাছে আপাতত, যেহেতু আমি অর্গানের ক্লাসটা সবে শুরু করেছি, এ নিয়ে বিশাল বিভ্রান্তি এবং কনফিউশন আছে, কাজে আপাতত শুধু মনে রাখুন বংশ থেকে প্রাপ্ত প্রিডিসপোজিশন, এটাই মায়াজম। সেটা বিভিন্ন রূপ হতে পারে, যেমন ডায়াবেটিস হতে পারে, বাত হতে পারে, এগুলোর বিভিন্ন চেহারা হতে পারে, কিন্তু বংশ থেকে প্রাপ্ত প্রিডিসপোজিশন। ওকে, এবার তাহলে তো সেই কেসগুলোতে যদি কোনো দূর করার মতো কারণ না থাকে, সাপোজ আপনি দূর করার মতো কারণের ব্যাপারটি কি বলতে পারি আমরা? দূর করার মতো কারণটিকে বলতে পারি যে ধরুন একজন মানুষ খুব স্যাঁতস্যাঁতে ঘরে বসবাস করে, তো সে আসলে এই প্রবলেম যদি থাকে, তাকে আপনি সঠিক চিকিৎসা দিলেও তা কিন্তু ইনইফেক্টিভ হবে, ওষুধ বারবার অ্যান্টিডোট হবে, রোগী ভালো হতে গিয়ে ফ্ল্যাকচুয়েট করবে, বারবার আগের সমস্যাতে ফিরে যাবে।
কিংবা ধরুন একজন মানুষের গলায় কাটা ফুটে আছে, এখন যদি আপনি যতই ওষুধ তাকে দেন না কেন, যদি কাটাটা বের করা না যায়, ওষুধ দিয়েই হোক বা সার্জারির মাধ্যমেই হোক, যদি সেই কাটাটি দূর করা না যায়, তাহলে কিন্তু তার এই অনুভূতি আপনি ওই ওষুধের লক্ষণের সাথে মিলে সেই আর্জেন্টাম নাইট্রিকাম গলায় কাটা ফোটার অনুভূতি, সেটা সেই ওষুধ দিলেন বা সাইলিশিয়া দিলেন, এই অনুভূতি যেখানে আছে আপনি কিন্তু সেটা দূর করতে পারবেন না, সেটা কিন্তু দূর হবে না। তো কাজেই ওই এই প্রবলেমটা কিন্তু আপনাকে দূর করতে হবে, ওই গলার কাটাটি আপনাকে দূর করতে হবে, মানে যেখানে দূর করার মতো কোনো ব্যাপার আছে। তো যদি তা না থাকে তাহলে কিন্তু তা পিওর চিকিৎসার ব্যাপার, বিশুদ্ধ চিকিৎসার ব্যাপার। সেই চিকিৎসাটি কিভাবে করবেন, এটা 7 নাম্বার অ্যাফোরিজমে হানিম্যান ডিরেকশন দিচ্ছেন। ডিরেকশন মানে এখানে কি, খুব প্রিলিমিনারি কথা। আপনারা একটা জিনিস মনে রাখবেন, অ্যাফোরিজম 1 থেকে 70 এটা অর্গাননের একটা বিশেষ অংশ, বিশেষ অধ্যায়। এই অধ্যায়ে আসলে তিনি একটি জাল বুনছেন, চিকিৎসা বিজ্ঞানের একদম মৌলিক কথাগুলো দিয়ে তিনি একটা জাল তৈরি করছেন। এটা কিন্তু হোমিওপ্যাথিক নামের কোনো সেট তৈরি করার জন্য নয়। তিনি একজন বিজ্ঞানী, তার আবিষ্কার কোনো একটা নির্দিষ্ট গোষ্ঠী তৈরি করার জন্য ছিল না, তার ছিল চিকিৎসা বিজ্ঞানকে আবিষ্কার করা, চিকিৎসা বিজ্ঞানের মৌলিক তত্ত্ব, মৌলিক ব্যাপারটিকে আবিষ্কার করা। এটা কখনোই ভুললে চলবে না। আমাদের অনেকের মনে হয়, আমার একটা রিসেন্ট রাইটিংস আছে, আপনি দেখবেন ফেসবুকে আমি পোস্ট করেছি যে অ্যাকচুয়ালি অর্গানন অফ মেডিসিন গ্রন্থটি আমরা যেভাবে দেখি এটা কিন্তু এরকম নয়। আমরা বর্তমানে যে গবেষণাপত্র দেখি, অর্গানন অফ মেডিসিন স্রেফ সাইন্টিফিক মনোগ্রাফ। আমার ইটা পড়ে দেখবেন আপনারা, আমার টাইম লাইনে এই কালকে না পরশুদিন পোস্ট করেছি, এটা ছিল সাইন্টিফিক মনোগ্রাফ। ওই সময় আপনি যদি খেয়াল করেন, নিউটন কিংবা ফ্রান্সিস বেকন, তারা যে তাদের আবিষ্কার, সেই আবিষ্কারকে কিন্তু বর্তমান সময়ে যে সাইন্টিফিক পেপার নামে আলাদা একটা পিয়ার রিভিউ পেপারে পাবলিশ হয়, সেভাবে কিন্তু পাবলিশ হতো না। সেই সময় পাবলিশ হতো বই আকারে, সেখানে রেফারেন্স সহ সমস্ত তথ্য থাকতো, সেগুলোই ছিল সাইন্টিফিক মনোগ্রাফ বা ট্রিটিস। অর্গানন ছিল সেরকম একটা ট্রিটিস, সাইন্টিফিক মনোগ্রাফ। আমরা তো এখন দার্শনিক তত্ত্ব বানিয়ে ফেলেছি, এটাকে একটা গ্রন্থ বানিয়ে ফেলেছি, অনেকটা ধর্মীয় গ্রন্থের মতো বানিয়ে ফেলেছি, কিন্তু এটা কোনো ধর্মীয় গ্রন্থ বা এই ধরনের কিছু নয়। এটা কোনো দার্শনিক আধ্যাত্মিক গ্রন্থ নয়, এটা স্রেফ একটা সাইন্টিফিক, যেখানে প্রয়োজনে সাইন্টিফিক ডিসকাশনের প্রয়োজনে অনেক সময় ফিলোসফিক্যাল লজিক গুলোকে তুলে ধরা হয়েছে। তাও এটা খুব বেশি পরিমাণ তা কিন্তু না। আপনারা যদি একটু লক্ষ্য করেন যে অর্গাননে কতটুকু দার্শনিক আলোচনা আছে, তা কিন্তু খুব সামান্য, খুব বেশি কিন্তু নয়। যেখানে একদম না হলেই চলছে না, বিজ্ঞান, তৎকালীন বিজ্ঞান যেখানে প্রশ্নের উত্তর দিতে সক্ষম হচ্ছে না, শুধু সেখানেই সাইন্টিফিক আলোচনার পাশাপাশি তার সাথে সমন্বিত ফিলোসফিক্যাল আলোচনা এসেছে, যার অনেক কিছু বর্তমানে বিজ্ঞান, যেমন ভাইটাল ফোর্স। ওই সময়ের বিজ্ঞান ভাইটাল ফোর্সের রূপরেখা বা তার চেহারা সাইন্টিফিক তৎকালীন সময়ের বিজ্ঞানের যন্ত্রপাতি এবং তত্ত্ব দিয়ে তুলে ধরার মতো সক্ষমতা সে সময় ছিল না। এই কারণে হানিম্যান 27-28 নম্বর অ্যাফোরিজমে বলেই গিয়েছিলেন যে আপাতত এই বিষয়টিকে উপেক্ষা করে যাও, এটা গুরুত্বপূর্ণ, আপাতত নয়। হানিম্যান কিন্তু বলেছিলেন। কিন্তু বর্তমান সময়ে আমরা কিন্তু ভাইটাল ফোর্সের রূপরেখা, বিতলকাসের সায়েন্স অফ হোমিওপ্যাথি, দ্য নিউ মডেল অফ হেলথ অ্যান্ড ডিজিজ, এগুলোতে কিন্তু ভাইটাল ফোর্সের, এবং আরেকটা পেপার রিসেন্টলি পাবলিশড হয়েছে, দ্য অ্যানিগমা অফ ভাইটাল ফোর্স, বিতলকাসের। আমি আপনাদের সেগুলো চেষ্টা করব, মনে থাকলে আমি গ্রুপে দিয়ে দেব। আমাদের যে ক্লাস হয় 7 ব্যাচের, যারা শুরু করলেন আজকে, যাদের অর্গাননের প্রথম ক্লাস, এবং সেই হিসেবে তারা শুভেচ্ছা প্রাপ্ত, যদিও সবাই উপস্থিত নেই। এটা বাধ্যতামূলক ক্লাস, এটা না করলে আপনারা পরবর্তীতে মিস করবেন। তো যাই হোক, সবাই উপস্থিত নেই, এটা অবশ্য আমাদের আগে থেকেই, সবে মাত্র তারা এসেছেন, সবে হয়তো নিয়মগুলো জানেন না, কাজে এটাকে আমি আজকে ত্রুটি হিসেবে দেখবো না, তবে এরপরে কিন্তু এটাকে ত্রুটি হিসেবে দেখা হবে যারা 7 ব্যাচে আছেন তাদের বেলায়।
আর যারা বাইরের থেকে জয়েন করবেন দ্যাটস ওকে, তাদের তো স্বাভাবিক। এবং আপনারা প্রত্যেকেই চেষ্টা করবেন এটাকে যতটুকু সম্ভব যত বেশি মানুষের কাছে ছড়িয়ে দিতে এই আলোচনাগুলো। তো আপনাদের নিশ্চয়ই বুঝাতে পেরেছি আজকে যারা এখানে উপস্থিত আছেন যে আমাদেরকে আমাদের দৃষ্টিভঙ্গির পরিবর্তন ঘটাতে হবে অর্গাননের ব্যাপারটিতে। হানিম্যান বিজ্ঞানী ছিলেন, এটা বললে চলবে না। আমরা যেন অন্তত পক্ষে এটা না ভুলি যারা আমরা হোমিওপ্যাথ আছি। এবং আমি আমার সেই নোটগুলো আমি আপনাদেরকে দিয়ে দেবো ইনশাল্লাহ। তো সেখানে বলছেন কি তিনি, এবার তিনি কি ডিরেকশন দিচ্ছেন যে এই ধরনের কেসগুলো কিভাবে চিকিৎসা করার কথা। তিনি বলছেন ইন কেসেস অফ ডিজিজ হোয়ার দেয়ার ইজ নো অবভিয়াস অকেশনিং অর মেইনটেইনিং কজ। তিনি বলছেন যে এমন রোগ যেখানে আসলে কোনো পরিষ্কার এক্সাইটিং কজ মানে যা থেকে রোগ তৈরি হচ্ছে, ওই যে আমি একটু আগে বললাম আপনি অনেক বৃষ্টিতে ভিজে আসলেন, তারপরে তো একটা প্রবলেমে রাইজ করবে স্বাভাবিক। কিংবা যেখানে ওই যে স্যাঁতস্যাঁতে ঘরে আপনি দীর্ঘদিন ধরে বসবাস করছেন যা আপনার রোগটাকে বাঁচিয়ে রাখছে, এই ধরনের পরিস্থিতি যেখানে না থাকবে, কিংবা ওই যে গলায় কাটা ফুটলে যা দূর করতে হবে যে কারণে আপনার রোগটি ভালো হচ্ছে না, এই ধরনের যে সিচুয়েশন গুলো আছে এখানে কিন্তু হ্যানিম্যান সুস্পষ্ট কিছু দৃষ্টান্ত দিয়েছেন যে আমি যখন ফুটনোটটা আলোচনা করব তখন আমি কিন্তু সেটা উল্লেখ করব। হ্যানিম্যান সেই দৃষ্টান্তগুলো কি কি দিয়েছেন, এই যে রোগকে বাঁচিয়ে রাখে বা দূর করতে হবে এই ধরনের যে কারণগুলো থাকে একটা রোগের পিছনে, সেগুলো আমি আলোচনা করবো। আগে মূল বক্তব্যটা আপনাদের সামনে উপস্থাপন করে নিচ্ছি। তো এই ধরনের পরিস্থিতি যেখানে থাকবে না, উইক্যান এইখান থেকে কিন্তু গুরুত্বপূর্ণ। মানে তিনি আগে আসলে কি করলেন এইটুকু কথা বলে আমরা যে সমস্ত ভাবনাগুলো ভাবতে পারি যে একটা কেস যদি সার্জিক্যাল কেস হয় তাহলে কি করব, আমার যদি একটা কেসের একটা অবস্ট্রাকশন থাকে যে এটা হাড় ভেঙে গেছে তাহলে কি করব, আমি এমন একটা সিচুয়েশনে থাকতে পারি যে আমি ফুলের গন্ধে সাংঘাতিক অ্যালার্জিক, তো আমার ঘরে ফুল দিয়ে বোঝাই বা আমার পুরো বাড়ি বাগান বানিয়ে রাখা হয়েছে, সেক্ষেত্রে আমি কি করব, এই ধরনের চিন্তা যে মাথায় আসবে সেগুলো আগে দূর করে নিলেন। তিনি বললেন যে এই ধরনের কারণ থাকলে সেগুলোকে দূর করতে হবে, কিন্তু যখন এই ধরনের কোনো কিছু খুঁজে পাওয়া যাবে না সেখানে আমাদের করণীয় কি। তিনি বলছেন উই ক্যান পারসিভ নাথিং। এই কথাগুলো একটু বুঝতে হবে। ভাষার বিন্যাস এবং শব্দের ব্যবহার, পৃথিবীতে যতগুলো প্রাজ্ঞ মানুষ আছেন তারা এই দুটো বিষয়কে অত্যন্ত গুরুত্ব দেন। ভাষার বিন্যাস এবং শব্দের ব্যবহার, এটা ভুলবেন না। আপনাদের যত এক্সপিরিয়েন্স বাড়বে আপনারা যত বেশি একটা বিষয়কে গভীরভাবে, এই কয়েকদিন আগে বিতুল কাজ তার ক্লাসে বললেন, আমাদের যে ক্লাসটা হয় সেখানে এই কথাটিই বললেন যে শব্দ সাংঘাতিক একটা শক্তি এবং তার ব্যবহারের ব্যাপারে আমাদের সতর্ক থাকতে হবে। এবং তাকে যদি আমরা বোধ করতে পারি, উপলব্ধি করতে পারি, তাহলে একটা বিষয়কে সঠিকভাবে বুঝতে পারবো। এটা কিন্তু বিতুল কাজের কথা, আমাদেরকে তিনি যা শেখান সেটা বললাম। তো আমি যেটা বলছি যে তিনি এখানে দেখেন কিভাবে কথাটা বলছেন, উই ক্যান পারসিভ নাথিং। না বোধক কথা দিয়ে যখন একটা লাইন শুরু হয় তখন বুঝতে হয় যে সেখানে ওই অংশটিকে গুরুত্ব দেওয়া হচ্ছে। অর্থাৎ যে আমাদের কালেমার মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ বলি আমরা, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, হুকুমদাতা নেই, লা ইলাহা ইল্লাল্লাহ আগে শুরু হয়েছে নেতিবাচক দিয়ে নেই, মানে এই যে জোর দেওয়া, দেখেন লাইনের স্ট্রাকচার সেটাই। উই ক্যান পারসিভ নাথিং, আমরা কিচ্ছু ধরতে পারি না, বুঝতে পারি না, বাট দ্য ডিজিজ সাইন, একমাত্র রোগের যে বহিঃপ্রকাশিত চিহ্ন সেটা ছাড়া। এটা খুবই গুরুত্বপূর্ণ, এটা খুবই গুরুত্বপূর্ণ। আমি একটু পরে আপনাদেরকে বলছি যে কেন খুবই গুরুত্বপূর্ণ। Therefore, সুতরাং it must be the symptoms alone by which the disease demands and can point to the appropriate medicine for its relief. দেখুন হানিম্যানের কথা, এই যে কথাটা যে বললেন যে আমরা সেখানে আর কিছুই খুঁজে পাবো না শুধু ডিজিজের রোগের চিহ্ন ছাড়া। তারপর বলছেন কাজেই ইট মাস্ট বি, দেখেন মাস্ট বি একদম অবশ্যই মাস্ট বি, ওকে। ভাষার ব্যবহারটা দেখুন, মাস্ট বি দ্য সিমটমস অ্যালোন, এটা শুধুমাত্র লক্ষণাবলী, বাই হুইচ যার মাধ্যমে দ্য ডিজিজ ডিমান্ডস, মানে রোগ চায়, অ্যান্ড ক্যান পয়েন্ট টু দ্য অ্যাপ্রোপ্রিয়েট মেডিসিন, এবং সঠিক যে ওষুধটা, উপযুক্ত যে ওষুধটা
ফর ইটস রিলিফ, তার তার আরামের জন্য, তার আরোগ্যের জন্য নির্দেশ করতে পারে। কথাটা বুঝেন, এই লাইনটা একটু বুঝে নেন আগে। দেখেন আমাদের মাথায় বর্তমান সময়ে তরিকা ফেরকার অভাব নাই এই হোমিওপ্যাথিতে। কেউ ল্যাবরেটরি টেস্ট, কেউ কেউ বলছেন এমন থিওরাইজ করছেন, ডিজায়ার টু লাইট, বাস 18 রকমের ব্যাখ্যা, তারপর যার যা খুশি। তো এগুলো হানিম্যান আসলে এই ব্যাখ্যা, এই থিওরাইজিং, এই ল্যাবরেটরি টেস্টের ভিত্তিতে থেরাপিউটিক অ্যাপ্রোচ একদম পরিষ্কার ভাবে এই অ্যাফোরিজমে কিন্তু পরিষ্কার ভাবে তিনি উল্লেখ করে দিচ্ছেন যে এগুলো কোনো কিছু হোমিওপ্যাথি নয়। হানিম্যান প্রথমে দেয়ার ইজ নাথিং, তারপর আবার মাস্ট বি, এই শব্দগুলো ব্যবহার করে অত্যন্ত জোর প্রদান করে আমাদের প্রত্যেকের হৃদয়ে গেঁথে দিতে যাচ্ছেন যে আমরা যেন চিকিৎসার ক্ষেত্রে একজন ব্যক্তির সিমটমস অ্যান্ড সাইন উইথ কন্টিজেন্ট মায়াজম, মানে প্রিডিসপোজিশন, যা আমরা সেই লক্ষণ বারবার ফিরে আসা শরীরের মধ্যে লেগে থাকা লক্ষণগুলো দিয়ে সেই মায়াজমকে আমরা নির্ধারণ করব, এবং সারকামস্ট্যান্সেস, তার পারিপার্শ্বিক পরিস্থিতির তার প্রতিক্রিয়ার ধরন দেখে আমরা বুঝতে পারবো যে সেগুলো কিন্তু লক্ষণ, আলাদা কিছু নয়। যে আমি সূর্যের তাপে গেলে মাথা ব্যথা হয়, সূর্যের তাপ একটা সারকামস্ট্যান্সেস। আমি খুব কাজের স্ট্রেস নিলে, মেন্টাল এক্সারশন করলে আমি আমার বাচ্চার মাথা ব্যথা হয়, স্কুল গোয়িং হেডেক, ক্যালকেরিয়া ফসের ইনোট, এটা কিন্তু সিমটমস। কিংবা আমি আর্দ্র আবহাওয়ায় থাকলে আমার কি হয়, শরীর ফুলে যায় বা বাতের ব্যথা বৃদ্ধি পায়, এগুলো কিন্তু সিমটমস, অন্য কিছু নয়। দ্যাট মিনস দ্য সিমটমস অ্যালোন ক্যান পয়েন্ট আস টু দ্য রাইট রেমেডি ফর ইটস রিলিফ। একদম লক্ষণ এবং চিহ্ন আমরা যদি খুব গভীরভাবে এই বিষয়টিতে লক্ষ্য রাখি, তাহলেই আমাদের জন্য যথেষ্ট সত্যিকারের সফল চিকিৎসা করার জন্য। এখান থেকে যত সরবেন আপনার চিকিৎসা তত বেশি বিকৃত হবে, তত বেশি ব্যর্থ হবে, তত বেশি আপনি কনফিউজিং হবেন। এটা আমি উচ্চ স্বরে এখানে বলে দিচ্ছি, উচ্চ স্বরে বলে দিচ্ছি। আপনারা যদি ঘুরতে চান ঘুরেন, কিন্তু শেষ পর্যন্ত এই কথার মধ্যে এসে আপনাদেরকে স্বীকৃতি দিতেই হবে 250 বছর আগে হানিম্যান যা বলে গিয়েছেন। এবার একটু বিজ্ঞানের দিক দিয়ে চিন্তা করে আমি বলি, আধুনিক বিজ্ঞানের মডার্ন ফিজিক্স বা তার অ্যাডভান্সড স্টেজ, মডার্ন ফিজিক্সের মধ্যে থার্মোডাইনামিক্স পড়ে, এবং অ্যাডভান্স স্টেজে সিস্টেম বায়োলজি পড়ে, এবং অ্যাডভান্স স্টেজের মধ্যে কোয়ান্টাম ফিজিক্স পড়ে। অ্যাকচুয়ালি এই আলোকে যদি আপনি একটু দেখেন, আপনাকে কয়েকটা তথ্য দিচ্ছি। কোয়ান্টাম ফিজিক্সের যে সূত্র, কিংবা থার্মোডাইনামিক্সের, কিংবা আমাদের ইলেকট্রোম্যাগনেটিজমের যে তরঙ্গের যে বৈশিষ্ট্যগুলো আছে, তা সবসময়ই বলে, যেমন ধরেন কোয়ান্টাম ফিজিক্সের আলোকে যদি বলা হয়, আপনি কোনো একটা কিছুকে, যেমন কণাই হোক, একটা কোয়ান্টাম ফিজিক্সের হিসাব মোতাবেক, এটা খুব বেশি মাথায় নিতে হবে তা না, এরপর আমি মূল কথাটাতে চলে যাব, যে একটা ব্যাপার, একটা কিছু একই সাথে কণা, কোয়ান্টাম ফিজিক্সের ক্ষেত্রটিতে একই সাথে কণা এবং ওয়েভ, তরঙ্গ, দুই আকারেই থাকতে পারে। অর্থাৎ আপনি নিশ্চিত অস্তিত্ব কোনোদিনও নিশ্চিত অস্তিত্ব পাবেন না যতক্ষণ পর্যন্ত তা মেজারমেন্টে না যাবেন, পরিমাপ করতে না যাবেন। এটুকু বুঝলেই আপাতত হবে, কোয়ান্টাম ফিজিক্স বুঝতে হবে না, শুধু এটুকু বুঝুন যে একই আমরা যা কিছু দেখি, এই সমস্ত কিছুর সাব অ্যাটমিক লেভেলে একই সাথে বস্তু, একই সাথে কণা, একই সাথে ওয়েভ, একই সাথে কণা, একই সাথে পার্টিকেল, একই সাথে ওয়েভ, এই দুই ভাবেই থাকতে পারে। কিন্তু এটা কেউ নিশ্চিতভাবে বলতে পারবে না। যেই মেজারমেন্টে যাবেন, পরিমাপ করতে যাবেন, তখনই শুধুমাত্র তার সত্যিকারের অস্তিত্বগত রূপ ধরা পড়বে, তার অস্তিত্বগত রূপ ধরা পড়বে। তাহলে সেই অর্থে পৃথিবীর যা কিছু দেখছেন আপনি, প্রত্যেকটি এই সূত্রটি মেনে চলবে। সেই ক্ষেত্রে মানুষের ক্ষেত্রে যদি আপনি ভাবেন, তাহলে মানুষের যে চেতনাগত জায়গাটি আছে, যে হানিম্যান কি বলছেন, আপনারা পরবর্তী অ্যাফোরিজমগুলোতে পাবেন, যে মানুষ হচ্ছে অংশত অবস্তুগত, সাইকিক্যাল, অংশত
ফিজিক্যাল, বস্তুগত মানুষের মিক্সচার। এবং এক জায়গায় তিনি দেখবেন অর্গাননে কঠোর ভাষায় নিন্দা করছেন যারা মানুষকে শুধুমাত্র বস্তুগত স্তর বলে ভাবে, বস্তুগত বলে চিন্তা করে। তো মানুষের মধ্যে, মানুষ তো বস্তুগত নয়, শরীর আছে, কিন্তু তার মধ্যে আবেগ আছে, তার মধ্যে মন আছে, তার মধ্যে চেতনা আছে, এর কোনোটাই বস্তুগত নয়, সব অবস্তুগত। এই দুটোর মিশ্রণে মানুষ। তো কাজে মানুষকে যদি আপনি হিসাব করতে চান, তাহলে ওই ক্লাসিক্যাল মেকানিক্স বা নিউটনিয়ান ফিজিক্স দিয়ে আপনি মানুষের পরিমাপ করতে পারবেন না। সেখানে যা চেতনাকে আবিষ্ট করে, অর্থাৎ যে বিজ্ঞান, যে ফিজিক্স চেতনাকে হিসাবের মধ্যে রাখে, সেই ফিজিক্স দিয়ে হিসাব করতে হবে। এবং সেখানে কোয়ান্টাম ফিজিক্সের নামই কারণে চলে আসে। তো আমরা যদি দেখি যে একই মেজারমেন্টের আগে মানুষ, মানে আপনি কিন্তু একটি কণার অবস্থান, পরিমাপ এবং বেগ, এই দুটোকে কিন্তু কণাই বলেন আর ওয়েভি বলেন, পার্টিকেলই বলেন আর ওয়েভি বলেন, আপনি পরিমাপ করতে পারছেন না। ঠিক একইভাবে আমাদের শরীরে, আমাদের বেতনে, আমাদের ওয়েজেন, আমাদের ভাইটাল ফোর্স, তার সত্যিকারের স্বরূপ যে রকমই থাকুক না কেন, যতক্ষণ পর্যন্ত আমার শরীরে লক্ষণ প্রকাশ না করবে, ততক্ষণ পর্যন্ত আমরা তাকে পরিমাপ, মেজারমেন্ট করতে পারবো না। দ্যাট মিনস যে আমাদের মেজারমেন্ট সিস্টেম হচ্ছে আমাদের মানুষের অস্তিত্বের, আমাদের সেই ভিতরের সত্তার, আমাদের যে সামগ্রিকতা আছে, আমাদের যে ভাইটাল ফোর্স আছে, ভাইটাল প্রিন্সিপালস আছে, তাকে নির্ধারণ করতে, তাকে মেজারমেন্ট করার কায়দা হচ্ছে লক্ষণ, একমাত্র কায়দা। এর মধ্যে কোনো জটিলতা নাই। আরেকটু অ্যাডভান্স কোয়ান্টাম ফিজিক্সে যদি যান, আপনি দেখবেন ডেভিড বোম, একজন কোয়ান্টাম ফিজিসিস্ট, যাকে প্রথমে প্রত্যাখ্যান করেছিল, পরবর্তীতে তো তাকে ডেকে এনে এবার তার তত্ত্বের উপরে বিশাল গবেষণা শুরু হয়েছে। ডেভিড বোম ইমপ্লিসিট অর্ডার এবং এক্সপ্লিসিট অর্ডার নামের একটা, এত ভারী আলোচনায় আমি আপনাদের নেব না, জাস্ট খালি ধারণা রাখেন বা নিজেরা কৌতূহলী হলে একটু পড়ে দেখবেন। তিনি বলেছেন যে মানুষের যে, এই যে মানুষ বলতে কি, সমস্ত সৃষ্টি জগতের যে অস্তিত্ব আছে, তা অনেকটা লুকায়িত অবস্থায় থাকে, ফোল্ডেড অবস্থায় থাকে। যে অংশটি আনফোল্ডেড হয়, প্রকাশিত হয়, সেই অংশটি শুধুমাত্র আমরা মেজার করতে পারি। তো সেখানেও আপনি দেখবেন যে প্রকাশিত, এবার যদি আপনি ভাইটাল ফোর্সকে, আমার এটা নিয়ে পেপার আছে, এই কারণে এটা নিয়ে এত ফ্লুয়েন্টলি সহজে বলতে পারতেছি, আমার নিজের পেপার করা আছে, ধীরে ধীরে যার উপরে আরো লম্বা টাইম কাজ চলবে, তারপরে প্রকাশিত হবে, ড্রাফট, প্রাইমারি ড্রাফট করা আছে। তো এটা হচ্ছে আমাদের ভাইটাল ফোর্স হচ্ছে সেই ইমপ্লিসিট অর্ডারের অন্তর্ভুক্ত। তার যেটুকু প্রকাশ পাবে বিভিন্ন কারণে, এই কারণগুলো আলোচনা করা আছে পেপারে, এবং অর্গাননের আলোকে সুস্পষ্টভাবে সেগুলো আপনারা ধীরে ধীরে কিন্তু আমার আলোচনা, এই অর্গাননের আলোচনা কিন্তু জানবেন। সেগুলো এমন না যে সেগুলো ওই পেপার পর্যন্ত আপনাদের অপেক্ষা করতে হবে, ব্যাপারটা তা না। তবে একসাথে বলতে গেলেই আলোচনা ঘুরে যাবে, অর্গাননের আলোচনা থাকবে না। এই কারণে সেগুলো আমি আপনাদেরকে প্রতি ক্লাসে একটু একটু করে জানাবো ইনশাল্লাহ। তো ডেভিড বোমের সেই থিওরি অনুযায়ী এই ভাইটাল ফোর্স, অবস্তুগত অংশ, মানুষের চেতনার অংশ, মন আবেগের অংশ, এটা হচ্ছে ইমপ্লিসিট অর্ডারের অন্তর্ভুক্ত, যার বহিঃপ্রকাশ ঘটে, যার বহিঃপ্রকাশ করে এক্সপ্লিসিট অর্ডার হিসেবে আমাদের এই বস্তুগত স্তরে, বস্তুগত দেহে, আমাদের নার্ভাস সিস্টেমে, আমাদের শরীরে, আমাদের স্কিনে, আমাদের সমস্ত অর্গানিজমগুলোতে, রাইট? তো অ্যাকচুয়ালি আমি এটা বোঝাতে চাচ্ছি যে হানিম্যান আজ থেকে 250 বছর আগে যে আবিষ্কারটি করেছেন, এবং মানুষের যে, যাকে এক সময় বলা হতো ফিলোসফিক্যাল আইডিয়া, ভাইটাল ফোর্সের আইডিয়াটাকে, এটা কিন্তু আজকে আর ফিলোসফিক্যাল আইডিয়া নেই, এটা কিন্তু বাস্তব সায়েন্টিফিক এক্সপ্লেনেশন বর্তমানে এসে গেছে। এবং সায়েন্স অফ হোমিওপ্যাথিতে ইলেকট্রোম্যাগনেটিজম নিয়ে বিতর্ক কিন্তু এটার বহু আগেই ডক্টর ব্লার এবং কিরলিয়ানের পেপার থেকে এটা কিন্তু বহু আগেই তিনি দেখিয়ে দিয়েছেন যে ভাইটাল ফোর্স আসলে সায়েন্টিফিক্যালি কি জিনিস, এবং এটার সাথে কোয়ান্টাম মেকানিক্সের কোনো কন্ট্রাডিকশন নেই, জাস্ট এক্সপ্লেনেশনটা দুইটি স্তরে করা। যাই হোক, আমি এতক্ষণ আলোচনা করলাম কেন? কারণ আমরা আসলে এই ব্যাপারটি 250 বছর পর, দুঃখের বিষয়,
আমাদের হোমিওপ্যাথিক কমিউনিটি সবার আগে যে বিষয়টি থেকে সরেছে তা হচ্ছে শুধুমাত্র লক্ষণের মধ্যে নিজেকে সীমাবদ্ধ রাখা, মানুষের ফ্যাক্টের মধ্যে সীমাবদ্ধ রাখা। আপনি বলুন, আপনি যদি চিকিৎসা নিতে যান, একজন চিকিৎসক যদি বসে বসে তার পাণ্ডিত্যের জন্য আপনার যে বাস্তব সমস্যা তা সেগুলোকে বাদ দিয়ে তার চিন্তার থেকে জাল বুনন করে আপনার চিকিৎসা করতে চায়, আপনি কি সেই চিকিৎসার উপরে আস্থা রাখতে পারবেন? আপনি বলুন তো একটু, আপনিই বলুন, আপনি আস্থা রাখতে পারবেন? রাখা কি উচিত? অ্যাকচুয়ালি আমাকে যদি কোনো চিকিৎসক এই কাম করতে চায় যে সে পণ্ডিতি করবে, আমার যে কষ্ট, আমার ধরেন মাথা ব্যথা, আমার শরীর ব্যথা, আমার মাথা ব্যথা কেন হল, এইবার আমার মানে এমন অন্তর্জাল বুনন করলো যে সেটাকে আসলে আমার বাস্তবতার সাথে কোনো সম্পর্ক নেই, আমি তো তার চিকিৎসা জীবনেও নেব না, সে যত বড় পণ্ডিতই হোক না কেন। তো হানিম্যান এটাই শিখিয়েছেন যে এই ফ্যাক্টের থেকে আমরা যেন না সরি, এই বাস্তবতার থেকে। অর্গাননের শিক্ষা বলতে আপনি যদি কিছু বুঝেন, তাহলে হানিম্যান একটা জিনিসকে এত জোর দিয়ে বলছেন, আপনি সেটাকে বাদ দিবেন, তারপরে আর আপনি অর্গাননের শিক্ষায় থাকলেন কোথায়? এত সুস্পষ্ট ভাবে। আচ্ছা বলুন তো, এখানে যে আলোচনাটি করেছি আমি কি আমার নিজের তরফ থেকে কিছু বানিয়ে বলতেছি নাকি? হানিম্যান যেখানে এত সুস্পষ্ট ভাবে আপনাকে এত গুছিয়ে গাছিয়ে, যে যদি সার্জিক্যাল কেস না হয়, যদি দূর করার মতো কোনো কারণ না থাকে, তাইলে বাবা যে শুধুমাত্র তোমার লক্ষণ ছাড়া কিছু না, লক্ষণ ছাড়া তোমরা আর কোনো কিছুর দিকে যাবা না, এইটা দিয়েই তোমরা ওষুধটা খুঁজে পাবা, এটা ফ্যাক্ট, এটা বাস্তবতা। তোমরা এই বাস্তবতা সলিউশন করো, বাস্তবতা দেখে রুগীরে বোঝার চেষ্টা করো, কোনো কাল্পনিক তথ্য, বিমূর্ত তথ্য এগুলাতে যাইও না। আচ্ছা এটার চাই তার পরিষ্কার কথা কি থাকতে পারে? আর হোমিওপ্যাথিক কমিউনিটির দিকে তাকায় দেখেন, ঠিক এই কথাটারে সবার আগে ভায়োলেট করে নিজেদের পণ্ডিতি, আলগা পণ্ডিতি, নিজেদের তত্ত্ব, নিজেদের বিমূর্ত চিন্তা, থিওরাইজিং, এটা বুঝাই করে ফেলছে। আমি আশা করি বুঝাইতে পারছি আপনাদেরকে কথাটা। তারপর বলছেন যে along with ওই কথাটা, regard of any contingent miasm and with attention to the attendant circumstances। আশা করি আপনারা পরিষ্কার ব্যাপারটা বুঝতে পারছেন। ওই যে কথাটা একটু আগে বলে আসছিলাম যে কন্টিজেন্ট মায়াজম এবং সার্কামস্ট্যান্সেসের দিকে লক্ষ্য রাখতে হবে। চাটা ঠান্ডা হয়ে গেছে, গলার মধ্যে একটু চাপ করতেছে একটু। আচ্ছা আমি ওটা চাটা নিয়ে নেই আর একটু বলে দিই। তারপরের অংশে তিনি বলছেন দ্য টোটালিটি অফ দিস সিমটমস। দেখেন অর্গানন মোটেও কঠিনও নয়, আনইন্টারেস্টিংও নয়। দেখেন একটা জিনিস তখন আনইন্টারেস্টিং লাগে, আপনি ইন্টারেস্টেড হবেন যখন একটা বিষয় আপনার কাছে স্বচ্ছতা নাই না, কনফিউশন আনবে। অর্গানন তৈরি করা হয়েছিল সমগ্র মেডিকেল কমিউনিটির কনফিউশন দূর করার জন্য। আপনি যদি এটার মধ্যে পণ্ডিতি না করেন, আলগা পণ্ডিতি, হানিম্যান যা কইছে এটা যদি শুনেন এবং যা অকাট্য, যা বর্তমান এই সাইন্টিফিক, আমার অলরেডি 2-3টা পেপার আছে এটা নিয়ে, যে খসড়া ড্রাফট, কারণ সময়ের অভাবে অনেক কাজ করতে হচ্ছে, কাজেই আমি সব কাজ মানে আপনাদেরকে সাথে সাথে দিতে পারি না, তবে খসড়া করে রাখতেছি। তো সাইন্টিফিক কমিউনিটির এবং মেডিকেল কমিউনিটির কনফিউশন দূর করার জন্য সব এই বইটা লেখা হয়েছিল। আজকে আমরা বলি অর্গানন এমন কনফিউজিং, কিছুই বোঝা যায় না। কেন বোঝা যাবে না ভাই? আপনারা যে আলোচনা করছি কোনটা বোঝেন নাই? আমি 291টা অ্যাফোরিজম নিয়ে আলোচনা করবো, আপনি আমারে বলবেন যে কোনটা বোঝা গেল না। আমি চ্যালেঞ্জ দিয়ে রাখলাম হানিম্যানের কথার থেকে, আমার কথা বাদ দেন, আমার কথা নাও বোঝা যেতে পারে, আমি সাধারণ মানুষ, কিন্তু হানিম্যানের কথার থেকে কোনটা বুঝলেন না, বোঝা গেল না, অর্গাননের কোথায় কঠিন আর কোথায় ইন্টারেস্ট নাই। আপনি যদি এটা বুঝেন যে আজকে এইখানে যারা উপস্থিত আছেন, যারা এটা শুনলেন, তারা একটা ডিরেকশন পাইয়া গেলেন যে মানুষের চিকিৎসা কিভাবে করতে হবে যদি সার্জিক্যাল কেস না থাকে, পরিষ্কার ডিরেকশন পাইয়া গেলেন। আপনি যদি বুঝেন যে আপনি বুঝা গেলেন যে লক্ষণ ছাড়া আমার কিচ্ছু লাগবে না, আচ্ছা বলেন তো আপনার মনে কনফিডেন্সের মাত্রাটা কি হবে? আপনি কত আপনি তারপরে পড়াশোনাটা কি হবে? আপনি আবরি বাদ দিয়ে এরপরে কি আপনার জীবনের আপনার সমস্ত পড়াশোনার লক্ষ্য এটা হবে না যে আমি রোগীর লক্ষণকে বুঝতে চাই, রোগীর সাথে রোগীর লক্ষণের সম্পর্ক বুঝতে চাই, জীবনী শক্তির সাথে লক্ষণ বুঝতে চাই। আজকে হোমিওপ্যাথিক কমিউনিটি সমগ্র ওয়ার্ল্ড ওয়াইড আছে। আমার দেখান তো সিমটোম্যাটোলজি নিয়ে একটা বই আছে কিনা?
কত বড় দুর্ভাগ্যের বিষয়, সিমটোম্যাটোলজি নামের কোন বই আপনি দেখাইতে পারবেন যে এই মানুষ ব্যক্তির জীবনী শক্তির সাথে তার লক্ষণের সম্পর্ককে নিয়ে আলোচনা করে একটা বই, এই আলোচনা করার মতো বিষয় আছে না? নেটে যান, বহু জায়গায় আর্টিকেল লিখছে যে এই লক্ষণের গুরুত্ব এরকম, মেন্টাল লক্ষণ এমনি, ফিজিক্যাল লক্ষণ এমনি, যদি মেন্টাল লক্ষণ এতটুকু শক্তিশালী হয় তাহলে এরকম হবো ফিজিক্যাল লক্ষণ। তো এত তথ্য আমরা পাইতেছি, তো তাইলে কেন আমরা একটা বই পাচ্ছি না সিমটোম্যাটোলজির উপর? কারণ আমরা এটাকে গুরুত্ব দিচ্ছি না। যারা হানিম্যান মোস্ট ইম্পর্টেন্ট বলতেছেন 7 নাম্বার অ্যাফোরিজম, খালি 7 নাম্বার অ্যাফোরিজম না ভাই, আপনারা অর্গাননটা পড়বেন, দেখবেন একটু পর হানিম্যান এই কথাটা কইতাছেন যে সিমটম ছাড়া কিছু না, সিমটম ছাড়া কিছু মধ্যে যায়ও না। ইভেন ওয়ান সাইডেড কেসের মধ্যেও আমার সিমটমসই লাগে, ওয়ান সাইডেড কেসের মধ্যেও আমার সিমটমসটা লাগে। ওয়ান সাইডেড কেসে ওই দুই সাইডে যা সিমটমস আছে ওটা দেখা করো, দেখবেন আমরা পরবর্তী অ্যাফোরিজম গুলাতে পাবো। কাজে এইটা আজকে যদি আপনারা এইটা শিখা না যাইতে পারেন যে আমার সিমটম ছাড়া আর কিছু দেখার মতো নাই, তাহলে আপনারা অর্গাননের ক্লাসও করলেন না, আমার কাছ থেকেও কিছু শিখলেন না, এবং আপনাদের কনফিউশন আর কেউ দূর করতে পারবে না, কনফার্ম থাকতে পারে। কথাটা বুঝছেন কিনা? তো হানিম্যান কি বলতেছেন আরো, আমি একটু দাঁড়ান, এনে গরম করে যাবো, এখানে বাইরে আবার ঢোলটা করতেছে, এগুলো শব্দে আবার বিশ্বাস ঢোল দিয়ে আমার বাড়ি দিতেছে। The totality of these symptoms is the outwardly reflected image of the inner origin of the disease. দেখেন এই কথাটারই তিনি আরো গুরুত্ব দিয়ে বলতেছেন, এই কথাটাকেই তিনি আরো গুরুত্ব দিয়ে বলতেছেন। হানিম্যান একবারে কাইন্দা কেটা বলতেছেন, পারলে পরে পায়ে পড়েন, ভালো করে খেয়াল করেন। The totality of these symptoms, এই সমস্ত লক্ষণের সামগ্রিকতা, সমষ্টি নয় সামগ্রিকতা, is the outwardly বাইরের দিকে রিফ্লেক্টেড ইমেজ অফ দ্য ইনার ওয়েজেন। ইনার ওয়েজেন মানে ভিতরের যে সত্তা অফ দ্য ডিজিজ, রোগের যে সত্যিকারের অস্তিত্ব আছে। ইনার ওয়েজেন মানে অন্তর্নিহিত সত্তা বা মূল যে অস্তিত্ব, যে আমি দুনিয়াতে আছি, আমার একটা অস্তিত্ব আছে না? আপনি আছেন, আপনি বলতেছেন আমি, আপনার একটা অস্তিত্বের অনুভূতি আছে না, যে আমি এখানে আছি, আমি বাস্তব। এই যে এটার কয় ওয়েজেন, এটার খুব ভিতরের যে কাহিনী, ভিতরে আপনার যে চেতনার যে জায়গাটা, অস্তিত্বের জায়গাটা, এটা বলে ওয়েজেন, ইনার ওয়েজেন। তো বলতেছেন যে রোগের যে ভিতরের সত্তাটা আছে, ওই ইমপ্লিসিট অর্ডার, ডেভিড বোমের একটু আগে যে কথাটা কইছিলাম, ইমপ্লিসিট অর্ডার, ওটা তো আমি বানায় বলি নাই, আমি তো কইছি যে হানিম্যানের যে কথা, সেই কথাটাই আমি প্রকাশ করতেছি। ইমপ্লিসিট অর্ডার, ওই একটু আগে যেটা বলছিলাম যে কোয়ান্টাম ফিজিক্সের খুব মূল বস্তু, যে আসলে পার্টিকেল না ওয়ে বোঝা যাচ্ছে না, এই ইমপ্লিসিট অর্ডারের এই জায়গাটাতে, এই জায়গাটার কথা তিনি বলতেছেন যে এই ইনার ওয়েজেন, এটা বলতেছেন ইনার ওয়েজেন, রোগের যে অন্তর্নিহিত সত্তাটা আছে তার রিফ্লেক্টেড বাইরের দিকে প্রতিফলিত চিত্র হচ্ছে লক্ষণাবলী। এই লক্ষণাবলী সামগ্রিকতা হচ্ছে রোগের অন্তর্নিহিত সত্তার বাইরে প্রকাশিত, বাইরের দিকে প্রকাশিত চিত্র। মিলছে একটু আগে যে আলোচনাগুলো আমি করছিলাম, দ্যাট ইজ অফ দ্য সাফারিং অফ দ্য লাইফ ফোর্স, জীবনী শক্তি বা ভাইটাল ফোর্সের যে যে দুর্গতি, দুর্দশা, কষ্ট, তার সামগ্রিক চিত্র কি? দ্য টোটালিটি অফ দিস সিমটমস, এই লক্ষণগুলো সামগ্রিকতার বাইরে আপনার যাইতে হবো না, এর বাইরে আপনার যাইতে হবো না, এর সামগ্রিকতায় আপনার জন্য। দ্য টোটালিটি অফ সিমটমস মাস্ট বি, আবার দেখেন মাস্ট বি, অবশ্যই, দ্য প্রিন্সিপাল, মূল, মুখ্য, অর দ্য অনলি থিংস, একমাত্র বিষয়। আর কত ভাবে কবেন রে বাবা যে তোমরা লক্ষণের বাইরে যাও না, থিওরাইজিং করো না, আলগা পণ্ডিতি করো না। দ্য অনলি থিংস হোয়ার বাই, দেখেন এটা কিন্তু রোগের নামও না, লক্ষণ, যে তুমি লক্ষণের বিবেচনা করবা, লক্ষণের সামগ্রিক রূপে বিবেচনা করবা, রোগের নামও না, যে আমার ফিস্টুলা হয়েছে ওষুধ, পাইলস হয়েছে ওষুধ, তাও না। কিন্তু পাইলস একটা লক্ষণ, ফিস্টুলা একটা লক্ষণ, টোটালিটি অফ দিস সিমটমস নয়। তাহলে আমরা যখন হোমিওপ্যাথি দাবি করবো, তখন কিন্তু আমাদের সামনে পাইলস একটা লক্ষণ, হেপাটাইটিস একটা লক্ষণ, ক্যান্সার একটা লক্ষণ। আমার দেখতে হবো সম্পূর্ণ লক্ষণ, সামগ্রিকতা, সম্পূর্ণ সামগ্রিকতা দেখলে আমরা বুঝবো যে ভাইটাল ফোর্স কোন ধরনের বেকায়দায় পড়ছে। এটারে বলে রুগীকে বিবেচনা।
ব্যাপারটা বুঝছেন যে রুগী কোন ধরনের গর্তে পড়ছে, কোন ধরনের বেকায়দায় পড়ছে। ভাইটাল ফোর্সই তো আমার অস্তিত্বের একটা গুরুত্বপূর্ণ অংশ, তাই না? আমার অস্তিত্বের সাথে সম্পর্কিত, যেটা না থাকলে আমি মৃত। তো এটা কোন ধরনের বেকায়দায় পড়ছে তা আমরা দেখতেছি বহিঃপ্রকাশিত রিফ্লেক্টেড ইমেজ, বাইরের দিকে প্রকাশিত লক্ষণ। সেটা কি তিনি কি বলছেন? মাস্ট বি দ্য প্রিন্সিপাল, একদম মুখ্য, মূল, পাইভোটাল অর দ্য অনলি থিংস, একমাত্র বিষয় হোয়ার বাই দ্য ডিজিজ ক্যান মেক ডিসার্নিবল যে হোয়াট রেমেডি ইট রিকোয়ার্স, যে এটা দিয়ে রোগ আমাদের সামনে সুনির্দিষ্ট করে দেয় যে কোন ওষুধটা আমাদের লাগবে। দ্য অনলি থিংস, এটা কইতাছেন এই লক্ষণ সামগ্রিকতা কইতাছেন, দ্য অনলি থিংস দ্যাট ক্যান ডিটারমাইন দ্য চয়েস অফ দ্য মোস্ট সুইটেবল হেল্পিং উইথ। মানে কয়বার কবে না, আর কতভাবে গুরুত্ব দিলে আজকে আমার এখানে যারা উপস্থিত আছেন ভিউয়ার এবং শ্রোতা, আর কতভাবে কইলে আপনারা বুঝবেন এই কথাটা, হানিম্যানের এই কথার গুরুত্ব, তার কান্নাটা তিনি কতবার কইলেন এই কথাটা, আর কতভাবে। আজকের পরে যদি কারোর মাথায় আর এটা থাকে যে লক্ষণ ছাড়া, লক্ষণ চিহ্ন এগুলা ছাড়া আর কোনো কিছু হোমিওপ্যাথিতে আপনাকে 4 আনা পয়সার উপকার করবে, তাহলে বুঝবেন যে আপনি বিপদগ্রস্ত আছেন, সামনে আপনি আসলে প্রকৃত চিকিৎসক হতে পারবেন না, মানে ফুল পোটেনশিয়াল নিয়ে আর কি। চিকিৎসক তো হইতেই পারবে। এখন তো যারা নাক আগুন দিয়ে পুরায় দেয়, সিট দিয়ে পুরায় দেয়, তারাও তো চিকিৎসক হয়। কথাটা বুঝছেন কিনা? তারাও নাম ডাক্তার বা বাড়ি করে, গাড়ি করে। কিন্তু সত্যিকারের চিকিৎসক, ফিজিশিয়ান মস্করা না ভাই, তারা সত্যিকারের ফিজিশিয়ানের সামনে যায় মাথা উঁচু করে দাঁড়ানোর মতো ক্ষমতা কোনোদিন রাখে না। সত্যিকারের ফিজিশিয়ান হয়ে দেখেন, সমগ্র পৃথিবী আপনারা সেলুট করবো। একটা সময় ফিজিশিয়ানদের দেবতা মনে করা হইতো, একটা সময় মানুষ পূজা করতো। এটার আমি সমর্থন করতেছি না, কখনোই সমর্থন করতেছি না। আমি বলতেছি না যে এটা ভালো কাম করছে তারা, নো নেভার, তারা ভালো কাম করে নাই। কিন্তু আমি গুরুত্ব বোঝানোর জন্য বললাম যে একজন ফিজিশিয়ানের কি পবিত্রতা, কি উচ্চতা মানুষের মনে থাকতে পারে যদি আপনি সত্যিকারের ফিজিশিয়ান হন, চিকিৎসক হন। দাস ইন এ ওয়ার্ড, কাজে এক কথায় দ্য টোটালিটি অফ সিমটমস। আবারও কইতাছেন, দেখেন আপনার কাছে মনে হইতে পারে হানিম্যান এক কথা কি নিগে বারবার কইতাছেন। ভাই হানিম্যানে এক কথা বারবার কইছেন, তারপরেও আজকে 250 বছরের মধ্যে আমরা বুঝি না যে কি দিয়ে চিকিৎসা করব। আমরা থেরাপিউটিক অ্যাপ্রোচ বানাই, আমরা থিওরাইজিং করি, আমরা মুডস বানাই, মেথড বানাই। বাবারে, দুনিয়ার যে মানুষগুলো আছে এগুলার চিকিৎসা করার জন্য এগুলা লাগবে না এখন আর। বরঞ্চ হোমিওপ্যাথির সত্যিকারের যে প্রিন্সিপালস, যে মূলনীতি গভীরভাবে অনুধাবন, মানুষকে গভীরভাবে অনুধাবন, তার লক্ষণ, তার ভাইটাল ফোর্সকে গভীরভাবে অনুধাবন, এবং আমাদের যে প্রয়োগ বিদ্যাটা আছে, যে মানুষের সেই সামগ্রিক চিত্রটা, রোগটাকে বুঝা ওষুধটা সঠিকভাবে প্রয়োগ, এইটুকু লাগবে, এর বেশি লাগবে না। এইটুকু নিয়ে সারা জীবন ব্যয় করেন, আপনার সামনে মানে যার যতটুকু প্রাপ্য তা পাওয়া যাবে। মানে রোগীরা যারা আরোগ্য পাওয়া উচিত সে আরোগ্য পাবে, যার যৌক্তিক উন্নতি তার দরকার সে যৌক্তিক উন্নতি পাবে। আপনি প্রত্যেকটা কেসে লজিক্যালি এক্সপ্লেন করতে পারবেন কেন আপনার এই রোগী ভালো হবে, কেন এই রোগী ভালো হবে না, আগে থেকেই বলতে পারবেন। এটা বলে প্রগনোসিস। প্রগনোসিস করার সক্ষমতা আপনার মধ্যে আসবে। কিন্তু এইটা বাদ দিয়ে পণ্ডিতি কইরা প্রগনোসিস করতে পারবেন না, সবাই লাই দিবেন। তো এবার আসি আমি, তারপরে হানিম্যান কি বলতেছেন। এক কথায় the totality of symptom must be the most important, indeed the only things in every case of disease. আবারও দেখছেন কি কইতাছে হানিম্যানের কথা, যে এই সিমটমসের সামগ্রিকতা অবশ্যই সবচাইতে গুরুত্বপূর্ণ। আর আসলে ইনডিড শব্দটা কি ব্যবহার করছেন, ইনডিড দ্য অনলি থিংস, একমাত্র বিষয় ইন এভরি কেস অফ ডিজিজ। প্রত্যেকটা আলাদা ভাবে কইতাছেন, প্রত্যেকটা কেসের মধ্যে একমাত্র জিনিস দ্যাট দ্য মেডিকেল আর্ট প্র্যাকটিশনার, অর্থাৎ চিকিৎসা কলা যারা প্র্যাকটিস করবো, অনুশীলন করবো, হ্যাজ টু ডিসার্ন, যার এটা দেখতে হবো, নির্ণয় করতে হবো, অ্যান্ড টু ক্লিয়ার হবে, এবং যা দূর করে দিতে হবো এই লক্ষণ সামগ্রিকতা। এই যে বিচ্যুতি, স্বাভাবিক অবস্থা থেকে যে বিচ্যুত অবস্থা,
নির্ণয় করতে হবো, দূর করে দিতে হবো বাই মিনস অফ হিজ হার্ট আর্ট, তার কাজের মাধ্যমে, তার তার চিন্তা কৌশল কলা, এটার মাধ্যমে, তার শিল্পের মাধ্যমে, সো দ্যাট যাতে দ্য ডিজিজ শ্যাল বি কিওর্ড, রোগ যেন আরোগ্য হয়, অ্যান্ড ট্রান্সফর্মড ইনটু হেলথ। লাস্টের শব্দটা আপনারা কি খেয়াল করছেন? হানিম্যান কি বলছেন? কি বলছেন লাস্টের কথাটা? ট্রান্সফর্মড ইনটু হেলথ। এই শব্দটারে আপনারা অর্গাননে কিছু কিছু শব্দ আছে যা, যে কটা শব্দ সোনা দিয়ে ঘরের মধ্যে বাঁধায় রাখা যায়। একটা হচ্ছে আনপ্রেজুডিস অবজারভার, আরেকটা হচ্ছে এই শব্দ, এই শব্দগুচ্ছ ট্রান্সফর্ম ইনটু হেলথ। এটার যে কি গভীরতা তা একটা ক্লাসে আপনাদের হয়তো আমি বোঝাইতে পারব না, অনেকে হয়তো জানেন, কিন্তু যারা জানেন না তাদেরকে একটা ক্লাসে বোঝানো মুশকিল। ট্রান্সফর্ম ইনটু হেলথ, হ্যানিম্যান বললেন না যে সুস্বাস্থ্য আইনা দাও বা সুস্বাস্থ্য, এগুলা বললেন না, কইলেন যে সুস্বাস্থ্যের রূপান্তর ঘটে। রূপান্তর, আজকে আমি একটু সংক্ষেপে বলি, মানুষের রোগ তার থেকে, মানুষ থেকে আলাদা কিছু নয়, এটা তার অস্তিত্বের পরিবর্তিত রূপ। এটা আপনারা একটু গভীরভাবে চিন্তা করবেন, এই কথাটা হালকা কথা না। আমি বলছি যে এক ক্লাসে তো বোঝানো সম্ভবই না। যদি হোমিওপ্যাথি বুঝতে চান তাহলে এই কথাটা আপনাকে কোনো না কোনো দিন বুঝতে হবে। রোগ আলাদা কিছু না। আমরা যেমন মনে করি না মায়াজম শরীরের মধ্যে লুকায় রয়েছে, ঘুমায় থাকে, ল্যাটেন্ট মায়াজম, একদিন সাবেন নাগাল মাথা তুলে তাকাবো, তারপর আমার মধ্যে রোগ বানাবো, আমার নখ খাইয়া দিব, আমার দাঁত খাইয়া দিব, আমার চুল খাইয়া দিব। ব্যাপারটা এরকম না বাবা। মায়াজম কোনো আলাদা অস্তিত্ব নাই, মায়াজমের কোনো আলাদা অস্তিত্ব নাই। সাপ কথা, আলাদা অস্তিত্ব নাই। মায়াজম নাই তা বললাম না, মায়াজমের কোনো আলাদা অস্তিত্ব নাই। মায়াজম নিয়ে যেদিন আলোচনা করবো এদিনকে এটা ডিটেল ব্যাখ্যা দেবো, আজকে শুধু বলি। এবং রোগ আমার অস্তিত্বের থেকে আলাদা কিছু না। রোগ, আমি নিজে রোগগ্রস্ত মানুষ, এই কারণে বলা হয় রুগীকেই ভাবতে হবে। আমি একটা সময় ছিলাম, আমার ডাইজেস্টিভ সিস্টেম অত্যন্ত শক্তিশালী, আজকে আমার ডাইজেস্টিভ সিস্টেম অত্যন্ত দুর্বল। এই দুর্বলটা আমিই হইছি, অন্য কেউ হয় নাই, আলাদা কিছু না আমার থেকে। একটা সময় আমি আসছিলাম খুব শান্তশিষ্ট, আজকে আমি চরম ইরিটেবল। এই ইরিটেবিলিটি আমার, আমি এটাই বাস্তব, এটা ফ্যাক্ট। আমি রূপান্তরিত হয়েছি, আমি এক ধরনের মানুষ থেকে আরেক ধরনের মানুষে পরিণত হয়েছিলাম। হোমিওপ্যাথি ওষুধ প্রয়োগ করার মাধ্যমে আবার আমার আরেকটা রূপান্তর ঘটবে, যে আমি যা কিছু সুস্থ, যা কিছু নর্মাল, সহজাত, প্রাকৃতিক, সেই অবস্থাটিতে আমি ফেরত যাব। এটাকে বলে ট্রান্সফরমেশন। এটা রেস্টোরেশন না শুধুমাত্র, এটা রেস্টোরেশনের সাথে অনেক বেশি গভীর। বিতল কাছের একটা পেপার আছে যেখানে তিনি পরিষ্কার করে কইছেন হোমিওপ্যাথির শক্তি আছে মানুষের চেতনাকে উন্নত করার। এবং এটা আমি জানি, আমি দেখছি, আমার রোগীদের মধ্যে দেখছি, আমার চিকিৎসায় দেখছি বহুবার। এবং আমার লক্ষ্যই থাকে আমি যার চিকিৎসা করবো তার চেতনাতে পরিবর্তন না আসলে আমি কিছু করতে পারি না তার জন্য। এটা আমি জানি, যে রোগী হোক না কেন, যে রোগী হোক। বিতল কাজ আমাদের এটা শিখাইছেন। শুধু তাই না, একটা সাইন্টিফিক পেপারই প্রদান করছেন যেখানে তিনি তুইলা ধরছেন যে হোমিওপ্যাথি মানুষের কনসাসনেস বা চেতনাকে উন্নত করতে পারে যদি সঠিক চিকিৎসা প্রদান করা হয়। আর আমাদের ক্লাসগুলোতে এটা নিয়ে অবিরত আলোচনা হয়, অবিরত। আমরা এই জিনিসগুলো এত বেশি আলোচনা করি, কিন্তু বাইরে করার মতো মানুষ আমি এখনো অত বেশি পাইনি। আমার অর্গাননের ক্লাসটা সবসময় লাইভেই থাকবে, টেনশন করেন না। এটা 7ম ব্যাচের ক্লাস, কিন্তু এটা সবসময় লাইভেই থাকবে। অর্গাননের ক্লাস আমি রাখছি সমগ্র হোমিওপ্যাথিক কমিউনিটির জন্য। আপনারা কতটুকু এটা ছড়াবেন, কে আসবে না, আই ডোন্ট নো অ্যাকচুয়ালি, বাট আমার তরফ থেকে সবার জন্য কল্যাণের চেষ্টা থাকবে। এই কারণে আমি অর্গাননের ক্লাসটা আমি এখানে রাখছি, লাইভে রাখছি। এটা কোনো রেস্ট্রিক্টেড না। আমি চাই যে প্রত্যেকটা মানুষ হৃদয় দিয়ে উপলব্ধি করুক, হোমিওপ্যাথিটাকে সত্যিকার ভাবে বুঝুক। তাহলে এই যে বাংলাদেশে যে হাজার হাজার মানুষ হাহাকারে পড়ে রয়েছে, কান্নাকাটি, তা বোঝার জন্য আমাদেরকে অর্গাননটারে সবার আগে বুঝতে হবে। অন্য অনেক জ্ঞান লাগবে, সমস্ত জ্ঞানই লাগবে, অ্যানাটমি, ফিজিওলজি সবই লাগবে। তো আপনারা অলরেডি
প্রায় 1 ঘন্টা হয়ে আসলো, 1 ঘন্টা হয়ে আসলো। এটা 7 ব্যাচের ক্লাস, একই সাথে লাইভ এবং একই সাথে 7 ব্যাচের অর্গানাইজ ক্লাস। তো এইভাবে আপনারা ক্লাসটা করবেন। অ্যাকচুয়ালি এই হচ্ছে অ্যাফোরিজমটুকু আলোচনা করলাম। আসলে ট্রান্সফরমেশন অফ হেলথ, ট্রান্সফর্ম ইনটু হেলথ, এটা নিয়ে আরো ভবিষ্যতে আলাদাভাবে আলোচনা আমি করবো ইনশাল্লাহ। কিন্তু আজকে এই পর্যন্ত। আর পাদটিকাগুলা পড়লেই আপনারা বুঝবেন, এটা নিয়ে কোনো জটিলতা নাই। কারণ আমি চাচ্ছি আপনাদের যে কোশ্চেন বা কিছু অ্যান্সার দিতে, প্রশ্নোত্তর সেশনটাতে চলে যাইতে। কারণ আমাদের তো আসলে হাতে 1 ঘন্টা তো প্রায় শেষ। আপনাদেরই পরে কবে যে বোরিং লাগতেছে এত লম্বা লম্বা ক্লাস। ওকে ওকে, আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে, আমি এতক্ষণ পর্যন্ত অবশ্যই এতক্ষণের মধ্যে আমরা অর্গানন পুরোটা নিয়ে তো বসি নাই। তো আজকে আমার যে আলোচনাটা গেল, এখানে আপনার যে কোনো জায়গার থেকে যদি কোশ্চেন থাকে অবশ্যই আমাকে জানাবেন এখনই। আমরা চাই প্রতিটা ক্লাস, ওই ক্লাসটা আমাদের কাছে ক্লিয়ার, এটা নিয়ে কোনো কনফিউশন নাই। এই যে আমি এতক্ষণ বইরা হানিম্যানের কথা দিয়ে বইলাম যে আপনার লক্ষণ ছাড়া কোনো কিছু না, লক্ষণ ছাড়া কোনো কিছু না। ঠিক আছে, আপনি চ্যালেঞ্জ করেন, ডাউট করেন, কোশ্চেন করেন। এটা যদি করতে না পারেন, ক্ল্যারিটি আসবো কিভাবে? জাহিদ আলী ইমরান, আমার অনুবাদ সেরা আমি তো বলি নাই, আমার অনুবাদ হয়তো খারাপই হয়েছে, কিন্তু আমি ওর এলিটটা অনুবাদ করতেছি, অন্য কেউ এটা করে নাই। ওর এলিটটা সর্বস্বীকৃত যে এটা সবচাইতে নিখুঁত অনুবাদ জার্মানির। আমি জাস্ট আমার যতটুকু সামর্থ্য আছে তা দিয়ে আমি আমার অনুবাদ করার চেষ্টা করব, আমার যতটুকু জ্ঞান আছে। আমারটা সেরা আমি কখনোই দাবি করি না, বা আমার বই যখন প্রকাশ হবো তখন আমি এই দাবি ইনশাল্লাহ করবো না। ক্লাসটা তো লাইভে হবে, এটা তো বললাম। ওকে, অনেকেই শুভেচ্ছা জানাইছেন, গুরুত্বপূর্ণ আলোচনা বলছেন, ধন্যবাদ ধন্যবাদ। আচ্ছা, আপনার চেম্বারের ঠিকানা চাইছেন, ওগুলো দেওয়া যাবে না আসলে, ক্লাসের সময় তো এইদিকে মনোযোগ থাকে না। পরে আমি একটা নাম্বার দিয়ে দেবো নি, আপনি নাহলে মাহিম এখানে যদি থাকে তাহলে ওইখান থেকে একজনের নাম্বার 119 নাম্বার আমাদের দেওয়া দাও, তাহলেই পরে যোগাযোগ করবে। আচ্ছা, এখানে কোনো কোশ্চেন আছে কিনা আপনাদের? অনেকে তো আসলে আমার লাইভ কি একটা গেল নাকি? হ্যাঁ, অনেকে অনেক পরামর্শ দিয়েছেন। আমি বলবো যে আপনি একটু অনুগ্রহ করে আপনার যদি আজকের আলোচনার প্রাসঙ্গিকতায় থাকি, আমরা আজকের আলোচনার যদি কোনো প্রশ্ন থাকে ক্ল্যারিটির জন্য, বোঝার জন্য, দ্বিধা থাকে, যদি চ্যালেঞ্জ থাকে, আমি এটা প্রত্যাশা করব। অ্যাকচুয়ালি আমরা প্রাসঙ্গিকতায় থাকি, এটা শিক্ষামূলক ক্লাস। কি করলে ভালো হবো, কি করলে না হবো, শিক্ষকদের কেমনি হইতে হবো, মেধাবী হবো, ঠিক আছে, আমাদের কথা ঠিক আছে, আমি অ্যাপ্রিসিয়েট করতেছি। কিন্তু আজকে আমাদের ক্লাসটা আসলে এগুলা নিয়ে, কাজেই আমরা একটু বোঝার চেষ্টা করি যে হানিম্যান যা বলছেন, আমার কথা ফালাই দেন, হানিম্যান যা বলছেন আপনি তা ঠিকভাবে অনুভব করতেছেন কিনা, নাকি আপনার ডাউট আছে যে আমি যে আলোচনাটা করলাম আমি হানিম্যানের কথাটা ঠিক মতো তুলে ধরি নাই, ভিন্ন কিছু তুলে ধরছি। যদি এরকম কিছু থাকে প্লিজ। আর যদি কোনো কোশ্চেন না থাকে তাহলে আমি ক্লোজ করে দেব, তাইলে আবার পরবর্তী শনিবার, মানে এটা তো ধারাবাহিক প্রোগ্রাম, কোনো বিশেষ প্রোগ্রাম বা অন্য কিছু না থাকলে অ্যাকচুয়ালি এটা ধারাবাহিকভাবে হইতে থাকবে। মাঝে মাঝে অন্য প্রোগ্রাম করে যায়, তখন হয়তো বা একটু গ্যাপ যায়। মনিরুল ইসলাম বলছেন, সো মেন্টাল অ্যান্ড ফিজিক্যাল জেনারেল সিমটমস কি হবে স্যার? আপনি প্রথমে আপনার চিন্তার সুবিধার জন্য বলতেছি, অবশ্যই হতে পারে, মেন্টাল হইতে পারে, ফিজিক্যাল জেনারেল সবই হতে পারে, কিন্তু কমন সিমটমস সবকিছু হতে পারে। কিন্তু আজকে আমরা অর্গাননে হানিম্যান একটা জিনিস মনে রাখবেন, আমি অনুরোধ করবো মনে রাখতে, আমি যতটুকু বুঝছি সেই অনুযায়ী আপনি যদি লক্ষ্য করেন, আপনিও এই জিনিসটা স্বীকৃতি দিতে মনে হয় বাধ্য হবেন। হানিম্যান কিন্তু ওই
শুরুর দিকের 70 পর্যন্ত অন্ততপক্ষে যে অ্যাফোরিজমগুলো আছে এগুলা হোমিওপ্যাথি নামের আলাদা কিছু বানানোর জন্য বা হোমিওপ্যাথির টেকনিক শেখানোর জন্য কিন্তু ওই অ্যাফোরিজমগুলো লেখা নয়। এই অ্যাফোরিজমগুলা কিছু প্রাকৃতিক সূত্র লেখা 70 পর্যন্ত প্রাকৃতিক কিছু সূত্র লেখা, যে টোটাল চিকিৎসা বিজ্ঞান কোন তাই তরিকায় চলতে হবে, কোন রুলস ফলো করতে হবে, কোন ইউনিভার্সাল লটারে অনুসরণ করতে হবে। হ্যানিম্যান আজকে যার মধ্যে আলোচনা করলেন সাইন অ্যান্ড সিমটমস, অনলি থিংস যেটা আমাদের বিবেচনা করতে হবে। তো সাইন অ্যান্ড সিমটমস যা কিছু হইতে পারে, ইভেন ল্যাবরেটরি টেস্ট, ধরেন একজনের ক্রিয়েটিনাইন আপনি বেশি পাইলেন, এটা আপনার ওষুধ নির্বাচন করতে হয়তো সহযোগিতা কতটুকু মানে করবে না, হয়তো একদম কমন এবং প্যাথোলজিক্যাল সিমটমস, কিন্তু ওটা একটা সিমটমস। একজনের মুখে ঘা হয়েছে, বুক্কাল কার্সিনোমা, তো সিমটমস, ওটা বুঝাইতে পারছি কিনা। সেখানে মেন্টাল জেনারেল এবং ফিজিক্যাল জেনারেল অত্যন্ত গুরুত্বপূর্ণ সিমটম। যদি আমি বললাম না যে সিমটোম্যাটোলজি নিয়ে যদি আমাদের কোনো বই থাকতো, তাইলে এইগুলো আমরা সুন্দর করে এক্সপ্লেন করতে পারতাম। আমি কয়টা কাম করবো কম একসাথে, এক গাদা কাম টানার কাজ করে আমি কোলাইতে পারতেছি না, তাও আমার করতেও ইচ্ছা করে, কিন্তু সময় কই পাই না। তো আপনাদের মধ্যে যদি আপনারা তৈরি হন, তারপরে আমি পারবো হয়তো বা যে বলবো যে আপনি এই কাজটা করেন, আমি আপনাকে সহযোগিতা করি, তাই না? লক্ষণের সামগ্রিকতা কিভাবে নিশ্চিত হবে এটা আমি কেন বলবো, আমরা হানিম্যানের কাছ থেকে শিখবো। ধারাবাহিকভাবে ক্লাস করেন, একদম পরিচ্ছন্ন টু দা পয়েন্ট শিখা যাবেন ইনশাল্লাহ। আজকের ক্লাসে যেরকম শিখলেন এইভাবেই শিখবেন। কাজেই কিন্তু এক ক্লাসে তো সব সম্ভব না শেখা। এবং একইভাবে বলবো, নাজমিন পারভিন বলছেন যে কোন সিমটমস গুলো বেশি গুরুত্ব দেবো স্যার, এগুলা আমরা ধারাবাহিকভাবে শিখি, এলোমেলো ভাবে না, আগে গুরুত্ব দেই। হানিম্যান কি বলছেন আজকে, শুধু এই চিন্তা করেন যে আপনার রুগীতে আপনি কোনো থিওরাইজ করবেন না, আপনি লক্ষণ এবং চিহ্ন ছাড়া কিচ্ছু নেবেন না। এই জিনিসটা এইটা নিয়ে ধ্যান করেন কয়েক ঘন্টা, আর খুঁজে বের করেন যে আপনার জীবনের চিন্তার মধ্যে এর বাইরে কি কি ছিল, কি কি ভুল ছিল, যেগুলো আপনাকে দূর করতে হবে সারা জীবনের নামে। শুধু এইটুকুতে আজকে থাকেন। দেখেন, আপনি যদি পাহাড়ে চড়তে চান চড়তে পারবেন, তবে যদি কম যে আমি নিচের থেকে লাভ দিয়ে পাহাড়ে চড়বো, তাই লোক না। আপনাকে কিন্তু প্রতিটা পাথরে পা ফেলতে হবে, চেক করতে হবে এই পাথরটা শক্ত কিনা, না পড়ে যাবো, ধরতে হবে, ধীরে ধীরে উঠতে হবে। এবং তখনকার ওটা সত্যিকারে ওঠা হবে, লাফালাফি করলে উপরে থেকে পড়ে মরে যেতে হবে। ব্যাপারটা বুঝছেন কিনা? আপনারা হয়তো এনে অনেক ধরনের মেধার লোক আছেন, কারণ অনেকে চিকিৎসক এখানে আমাদের বিশেষ করে 7 ব্যাচে। তো কাজে আপনাদের এই জিজ্ঞাসাগুলো আসবে। তবে যেহেতু আমরা ধারাবাহিকভাবে অর্গাননের ক্লাস করতেছি এখানে, কাজে আমরা একটু সবর রাখবো, আমরা একটু ধৈর্য রাখবো, যেন আমরা খুব ক্লিনলি, উইদাউট এনি কনফিউশন, উইদাউট এনি ডাউট, উই ক্যান আন্ডারস্ট্যান্ড দ্য লেসন অ্যান্ড টিচিং অফ আওয়ার গুরু মহাত্মা হানিম্যান। ঠিক আছে নাজমিন পারভিন, আমি আপনাদের নজরুল ইসলাম, নাজমিন পারভিন, আপনাদের কোশ্চেন দ্বারা আমি গুরুত্ব দিচ্ছি, তবে আমি প্রাসঙ্গিকতার বাইরে যাচ্ছি না। আজকে শেখার বিষয় যা এটার মধ্যে থাকেন। অনলি থিংস হানিম্যান কইতাছেন, অনলি থিংস ইজ দ্য সাইন অ্যান্ড সিমটমস। তা যাই হোক না কেন, হোক কমন সিমটম, হোক মেন্টাল পিকুইলিয়ার, ওকে, এগুলা গুরুত্ব। তারপরে আপনারাই লিখবেন সিমটোম্যাটোলজি বই ইনশাল্লাহ। আমার যারা স্টুডেন্ট থাকবেন তারাই লিখবেন ইনশাল্লাহ সিমটোম্যাটোলজি বই, আমি ডিরেক্ট করবো আপনাদের ইনশাল্লাহ। থ্যাংক ইউ। অনেকেই অনেক ভালো কথা বলছেন, আমি অ্যাপ্রিসিয়েট করতেছি, এবং এটা অবশ্যই উৎসাহ প্রদান করে, ব্যাপারটা এটা শক্তি প্রদান করে। আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমি আর কোনো কোশ্চেন দেখতে পাচ্ছি না। অনেকেই থ্যাংক ইউ জানাইছেন, আপনাদের প্রত্যেককে মোস্ট ওয়েলকাম। আপনাদের জন্যই তো আসা, আপনাদেরকে প্রত্যেককেই আমি আমার তরফ থেকে ধন্যবাদ জানাই আমার সাথে থাকার জন্য। এবং আমি আশা করব আপনারা কখনোই শনিবারের এই লাইভটা মিস করবেন না। আমাদের কোনো সময় বাদ পড়তে পারে কোনো শনিবার, সেক্ষেত্রে আমরা জানাই দেবো। আদারওয়াইজ প্রতি শনিবারে আমরা দেখবেন নোটিশও দিয়ে দেবো যে আমাদের আজকে লাইভ আছে। আর যারা 7 ব্যাচে আছে তাদের এটা বাধ্যতামূলক ক্লাস, এই ক্লাস আপনারা কখনোই মিস করবেন না। অর্গানন না বুঝলে আপনারা ডাক্তার হইতে পারবেন না।
কখনো পারবেন না। মানুষকে আরোগ্য করার মতো ডাক্তার হতে পারবেন না। নাম কাওয়াতে ডিগ্রিধারী ডাক্তার হতে পারবেন, যা আপনার জীবনে কোনোদিন স্যাটিসফ্যাকশন দিব না। মরার সময় হানিম্যান কব আমার জীবন নিষ্ফল কাটাই নাই, আর আপনার চোখে বাইসা উঠবো যে সারাটা জীবন করলাম নাকি। এই হবো পার্থক্য। একই কাজ করে একজন কবেন যে আমি আমার জীবন পূর্ণ, আরেকজন কবেন যে আমার জীবন শূন্য। একই কাজ করে, এটা মাথায় রাখবেন। তো থ্যাংক ইউ সবাইকে, শুভরাত্রি, ভালো থাকবেন। আগামীতে আবার কথা হবে, আগামী সপ্তাহে ইনশাল্লাহ আবার দেখা হবে। ধন্যবাদ সবাইকে।